ওকে, সো আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমাদের ক্লাস টপিকস হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, চ্যাপ্টার 2, গুণগত রসায়ন। সো আমাদের আজকে ক্লাস টপিকস হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, চ্যাপ্টার 2, গুণগত রসায়ন। সো গুণগত রসায়নে আমরা ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো আমরা ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রন। কোনো পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। সো যেমন আমি যদি বলি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 1s2 2s2 2p4। সো অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, আর সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 6টা। সো আমরা বলতে পারি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টা। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টা। তো অ্যাডমিশনের জন্য সাধারণত এরকম মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করতে বলে না, সাধারণত একটা যৌগ বা যৌগমূলকের যোজ্যতা ইলেকট্রন বের করার জন্য বলে। যেমন আমরা যদি দেখি যে S2O3 2- এটা একটা যৌগমূলক। সো এই যৌগমূলকের ক্ষেত্রে বলা হয় যে এর যোজ্যতা ইলেকট্রন কয়টি। সো S3O3 2- এর যোজ্যতা ইলেকট্রন যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? সো আমরা যদি সালফারের ইলেকট্রন বিন্যাস করি, সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। সো সালফারের শেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 6টা। তাহলে সালফারের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6টা, অক্সিজেনেরও যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6টা। সো আমরা সালফার যোজ্যতা ইলেকট্রন 6টা এবং সালফার আছে কয়টা? 2টা। আবার অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টা এবং অক্সিজেন আছে 3টা। এবং এখানে কিন্তু একটা মাইনাস চার্জ আছে, -2। সো এই জন্য হবে +2। যদি এমন হতো যে +2 চার্জ আছে তাহলে হতো -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের S2O3 2- ওর মোট যোজ্যতা ইলেকট্রন আছে 32টি। সো একইভাবে অন্য কোনো যৌগ বা কোনো যৌগমূলক যদি আমরা দেয়, এভাবে আমরা যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবো। এখন আমরা দেখব টাইপ 2, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। সো তেজস্ক্রিয়তা নিয়ে আমরা পড়াশোনা করব। এখান থেকে খুব প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। সেটা হচ্ছে গুণগত রসায়নে তেজস্ক্রিয়তা, প্লাস এটা ফিজিক্স ফার্স্ট পার্টে পরমাণু মডেলেও কিছু পার্ট আসে। যে ফিজিক্স সেকেন্ড পার্টে পরমাণু মডেল যে চ্যাপ্টারটা আছে ওখানেও এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সো দুইটা, হ্যাঁ, রেডিওঅ্যাক্টিভিটি। সো রেডিওঅ্যাক্টিভিটি, সো এটা হচ্ছে ফিজিক্সেও যেমন ইম্পর্টেন্ট, কেমিস্ট্রিতেও ইম্পর্টেন্ট। সো খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো তেজস্ক্রিয়তা থেকে আমাদের ফার্স্টে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আলফা কণা। সো আলফা কণার আমাদের জানি যে আলফা কণার যে সংকেত সেটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো আলফা কণার প্রোটন থাকে 2টা আর ভর সংখ্যা থাকে হচ্ছে 4টা। তার মানে আলফা কণা যদি নির্গত হয়, আলফা কণা নির্গত হলে যেহেতু ভর সংখ্যা 4 এবং প্রোটন সংখ্যা 2, তার মানে আলফা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা 2 কমে যাবে এবং ভর সংখ্যা 4 কমে যাবে। তাহলে আমরা লিখব আলফা কণা নির্গত হলে প্রোটন 2 কমে যাবে এবং ভর কত কমে যাবে? 4 কমে যাবে। প্রোটন 2 কমে যাবে এবং ভর সংখ্যা 4 কমে যাবে। এরপর আছে হচ্ছে বিটা কণা। বিটা কণার যেটা হচ্ছে সংকেত সেটা হচ্ছে এটা। সো বিটা কণার কোনো ভর থাকে না, এবং এদের প্রোটন হচ্ছে একটা। সো আমাদের যদি কোথাও থেকে বিটা কণা নির্গত হয়,
তাহলে প্রোটন 1 কমে যাবে এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। প্রোটন 1 কমে যাবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর যদি আমরা বলি গামা কণা, সো গামা কণার কোনো ভরও নাই, প্রোটনও নাই। সো গামা কণা যদি নির্গত হয় তার প্রোটন নিউট্রন কিছুই চেঞ্জ হবে না। তারপর আমাদের আছে হচ্ছে নিউট্রন কণা। নিউট্রন কণার কোনো প্রোটন নাই, বাট ওর একটা ভর আছে 1। সো কোথাও থেকে যদি নিউট্রন কণা নির্গত হয় তাহলে প্রোটনের কোনো চেঞ্জ হবে না, কিন্তু ভর সংখ্যা 1 কমে যাবে। ভর সংখ্যা 1 কমে যাবে। সো নিউট্রন কণা নির্গত হলে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভর সংখ্যা 1 কমে যাবে। তারপর আমাদের হাইড্রোজেনের আইসোটোপগুলো জানা লাগবে, কারণ এমসিকিউতে এটাও আসে যে হাইড্রোজেন 1 এটা হচ্ছে প্রোটিয়াম, হাইড্রোজেন 2 এটা হচ্ছে ডিউটেরিয়াম, এবং হাইড্রোজেন 3 এটা হচ্ছে ট্রিটিয়াম। সো এটা হচ্ছে হাইড্রোজেন। যেমন এই এমসিকিউগুলো কীভাবে আসে, যে আমি যদি দেই যে কোনো একটা আইসোটপ, এটা একটা কার্বনের আইসোটপ, সো এটা হচ্ছে একটা কার্বনের আইসোটপ, তো এটা থেকে এই একটা আইসোটপে পরিণত হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা ছিল 12, আর এই ক্ষেত্রে ভর সংখ্যা হয়ে গেছে 13। সো আমাদের কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন মার্কে কী হবে। সো আমরা তখন হচ্ছে সমতা করব। আমাদের প্রোটন সংখ্যা এখানে আছে 7টা, এখানে আছে 6টা। সো সমতার জন্য আমাদের এখানে কি লাগবে, একটা প্রোটন সংখ্যা লাগবে। আবার ভর সংখ্যা এখানে আছে 12টা, এখানে আছে 13টা। সো আমাদের ভর সংখ্যা চেঞ্জের জন্য এখানে 1 লাগবে, তাহলে 1 আর 1। সো কার সাথে মিলে যাচ্ছে, প্রোটিয়ামের সাথে মিলে যাচ্ছে। সো ফাঁকা স্থানে কি হবে, প্রোটিয়াম হবে। এখন আমাদের কিছু কমপ্লেক্স কোশ্চেনও থাকতে পারে, যেমন আমাদের যদি একটা কোশ্চেনে বলে যে থোরিয়াম, এটা হচ্ছে থোরিয়ামের প্রোটন সংখ্যা 83 আর ভর সংখ্যা হচ্ছে 228। সো যদি বলে যে থোরিয়াম থেকে আমাদের হচ্ছে বিসমাতে পরিণত হয়েছে, আচ্ছা সরি, আচ্ছা 90। আমার যদি বলে থোরিয়াম থেকে বিসমাতে পরিণত হয়েছে, এই ক্ষেত্রে আলফা এবং বিটা কণার সংখ্যা কত। সো এই ক্ষেত্রে থোরিয়াম থেকে বিসমাতে যখন পরিণত হয়েছে তখন কতগুলো আলফা কণা নির্গত হয়েছে এবং কতগুলো বেটা কণা নির্গত হয়েছে। সেক্ষেত্রে একটা শর্টকাট আছে বের করার জন্য। সো এই ক্ষেত্রে একটা শর্টকাট আছে, যে শর্টকাটের সাহায্যে আলফা কণার সংখ্যা এবং বেটা কণার সংখ্যা বের করা যায়। সো শর্টকাটটা হচ্ছে আলফা কণার সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই 4 অ্যান্ড বিটা কণার সংখ্যা ইকুয়াল টু নতুন মৌলের প্রোটন সংখ্যা -2 ইন্টু আলফা কণার সংখ্যা প্লাস আগের মৌলের প্রোটন সংখ্যা। সো আমাদের শর্টকাটটা হচ্ছে আমরা আলফা কণা কি সংখ্যা কীভাবে বের করবো, ভর সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই 4। সো আলফা কণার সংখ্যা যখন আমরা পেয়ে যাব তখন বিটা কণার সংখ্যা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, নতুন মৌলের প্রোটন সংখ্যা -2 ইন্টু আলফা কণার সংখ্যা প্লাস আগের মৌলের প্রোটন সংখ্যা। সো আমরা এই ম্যাথটা যদি সলভ করতে চাই এই সিস্টেমে, সো আমাদের আলফা কণার সংখ্যা কীভাবে বের করতে হবে, আমাদের ভর সংখ্যা 228 আর এখানে আছে হচ্ছে 212। সো আমরা ভর সংখ্যার পার্থক্য যদি নেই ডিভাইডেড বাই 4, সো আলফা কণার সংখ্যা হচ্ছে আমাদের 4।
তাহলে আমরা দেখলাম যে এই যোগে মানে এই ক্ষেত্রে এই রেডিওঅ্যাক্টিভিটিতে আমাদের 4টা আলফা কণা নির্গত হয়েছে। তাহলে বিটা কণা কয়টা নির্গত হয়েছে? বিটা কণা নির্গত হওয়ার নিয়ম হচ্ছে নতুন মৌলের প্রোটন সংখ্যা। সো নতুন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 83 মাইনাস 2 ইন্টু আলফা কণার সংখ্যা, 2 ইন্টু আলফা কণার সংখ্যা কয়টা? 4টা, প্লাস আগের মৌলের প্রোটন সংখ্যা। সো আগের মৌলের প্রোটন সংখ্যা কত? 90। একটা সূত্র, আচ্ছা একটা প্লাস মাইনাস একটু উল্টাই গেছে, এইখানে প্লাস হবে আর এইখানে মাইনাস হবে। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে নতুন মৌলের প্রোটন সংখ্যা প্লাস 2 ইন্টু আলফা কণার সংখ্যা মাইনাস আগের মৌলের প্রোটন সংখ্যা। সো এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে। তাহলে আমরা টোটাল পাচ্ছি 83 প্লাস 8 মাইনাস 1 মাইনাস 90 ইকুয়াল টু 1। তাহলে আমার আলফা কণা কয়টা নির্গত হচ্ছে? 4টা, আর বিটা কণা কয়টা নির্গত হচ্ছে? একটা। হ্যাঁ, যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে যদি হচ্ছে একটা যৌগ একটা আইসোটোপ থেকে একটা আইসোটোপে পরিণত হয় বা একটা তেজস্ক্রিয় রশ্মি থেকে অন্য কোনো একটা তেজস্ক্রিয় রশ্মিতে পরিণত হয়, সেক্ষেত্রে আমাদের যদি বলে যে আলফা এবং বিটা কণার সংখ্যা নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা এই শর্টকাট ইউজ করে করতে পারি। হ্যাঁ, সবগুলোই হবে। এই হ্যাঁ, আগের প্রোটন আগে ছিল কে? আগে ছিল হচ্ছে থোরিয়াম। থোরিয়াম থেকে আমাদের হয়েছে হচ্ছে বিসমাথ। সো আগের মৌল মানে হচ্ছে থোরিয়াম, আর নতুন মৌল যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিসমাথ। সো যেহেতু এখান থেকে প্রোটন সংখ্যা কিছু কমছে, ভর সংখ্যাও কিছু কমছে, তার মানে অবশ্যই আলফা বিটা কণা নির্গত হয়েছে। সো যদি আমাদের এভাবে বলে আমরা আলফা এবং বিটা কণা নির্গত বের করতে পারবো। সো এখন আমরা চলে আসবো সবচেয়ে মানে চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, যেখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন হয়, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। সো কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটা ইলেকট্রন কোথায় আছে বা ইলেকট্রনের অবস্থান জানা যায়। সো কোয়ান্টাম নাম্বার কি সেইগুলো সম্পর্কে আমরা এইচএসসিতেই পড়াশোনা করে আসছি। সো আমরা আসলে শিখব এর কোয়ান্টাম সংখ্যা আসলে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান জানা যায়। কোয়ান্টাম সংখ্যা আসলে 4 প্রকার। প্রথমটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে l দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটা m দ্বারা প্রকাশ করা হয়। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে s দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের যেটা জানতে হবে এই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার ডিটেলস এবং প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করে তাদের কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করা যায় সেটা শিখতে হবে। তো আমরা এখন প্রত্যেকটা ডিটেলসে শিখব। তো ফার্স্টে আমরা শিখব 1 নম্বরে আমরা শিখব সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে শিখব। সো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা আসলে কী সম্পর্কে জানতে পারবো? আমরা জানতে পারবো প্রধান শক্তি স্তর সম্পর্কে, যে ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, প্রথম শক্তি স্তরে আছে, দ্বিতীয় শক্তি স্তরে আছে নাকি তৃতীয় শক্তি স্তরে আছে, এটা আমরা জানতে পারবো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। সো n এর মান যদি হয় 1, তার মানে আসলে প্রথম শক্তি স্তরে আছে, যেটাকে k বলা হয়। n এর মান যদি বলে 2, তাহলে সেটা আসলে দ্বিতীয় শক্তি স্তরে আছে, যেটাকে l বলা হয়। n এর মান যদি হয় 3, তাহলে সেটা তৃতীয় শক্তি স্তরে আছে, যেটাকে m বলা হয়। n এর মান যদি হয় 4, তাহলে সেটা চতুর্থ শক্তি স্তরে আছে, যেটাকে n বলা হয়। এবং এভাবে n এর মান বাড়লে শক্তি স্তর সংখ্যাও বাড়বে। সো এখান থেকে আমাদের যেটা লাগে, আমাদের সূত্র লাগে যে প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা
ইকুয়াল টু 2n স্কোয়ার। যে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে প্রধান শক্তি স্তরে সেটা হচ্ছে 2n স্কোয়ার সূত্রের সাহায্যে আমরা কিন্তু জানতে পারি। যেমন n এর মান যদি হয় 1, তার মানে প্রথম শক্তি স্তর। সো n প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে। সো আমরা এই সূত্রের সাহায্যে যদি বসাই তাহলে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। আমরা যদি n এর মান বসাই 2, আর এই সূত্রে যদি আমি বসাই n এর ভ্যালু, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 8টা। এভাবে আমরা যদি n এর ভ্যালু 3 বসাই, 4 বসাই, তাহলে আমরা 18, 32 এরকম ভ্যালু পাবো। এটা দ্বারাই বোঝায় যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে সেটা আমরা জানতে পারি। তো এখন আমাদের যে শক্তি স্তর, এই শক্তি স্তরে ইলেকট্রন, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এভাবে প্রত্যেকটা শক্তি স্তরে আমরা জানি যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। সো ইলেকট্রন যেহেতু ঘুরতে থাকে, সো ইলেকট্রনের কিন্তু একটা কৌণিক ভরবেগ আছে। সো ইলেকট্রনের একটা কৌণিক, যেহেতু ইলেকট্রন ঘুরতেছে, সো প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রনের কিন্তু একটা কৌণিক ভরবেগ আছে। আর সেই কৌণিক ভরবেগ বের করার সূত্র হচ্ছে mvr ইকুয়াল টু nh/2π। তো এই সূত্রটা ডাইরেক্ট আসতে পারে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র কোনটি, তারপর অথবা এটা থেকে ম্যাথও আসতে পারে। সো এই জন্য আমাদের যে কোনো অরবিট শক্তি স্তরের জন্যই আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এটা। সো যেহেতু এখান থেকে ম্যাথও আসতে পারে, সো আমাদের এই প্রত্যেকটার পরিচয় জানতে হবে। সো এইখানে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 10⁻³ জুল সেকেন্ড। আর n হচ্ছে কক্ষপথ সংখ্যা, যেহেতু এটা যে কোনো শক্তি স্তরের জন্যই আমরা করতে পারি। সো n এর মান যদি হয় 1, সো প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি বের করতে চাই তো n এর মান 1 ইউজ করতে হবে। আমরা যদি তৃতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ বের করতে চাই, সো আমরা n এর মান কিন্তু 3 ইউজ করতে হবে। তো আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আমরা জানি যে প্রত্যেকটা, যেহেতু ইলেকট্রন গোলাকার পথে ঘুরতেছে আর বৃত্তাকার সব কিছুরই ব্যাসার্ধ আছে। সো আর দ্বারা আসলে বোঝায় ব্যাসার্ধ, ঠিক আছে। যদি তৃতীয় কক্ষপথ হয়, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তারপরে ভি দ্বারা বোঝায় হচ্ছে ইলেকট্রনের বেগ। ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রনের রৈখিক বেগ, যেটা ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রনের একটা রৈখিক বেগও আছে। সো রৈখিক বেগটা হচ্ছে ভি দ্বারা বোঝায়। আর এম তো ইলেকট্রনের ভর, যেটা আমরা সবাই জানি 9.11 × 10⁻³ কেজি। সো এই সূত্রের ম্যাথ খুবই সহজ। হয়তো ব্যাসার্ধ দেওয়া থাকবে না, বেগ বের করতে বলবে, বা বেগ বের করতে বলবে না, বেগ দেওয়া থাকবে, ব্যাসার্ধ বের করতে বলবে। বাকিগুলো তো আমরা জানি, পায়ের মান 3.1416, আর বাকিগুলো তো জানি। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে এগুলো জানলেই হচ্ছে। সো আমরা এখন চলে যাব দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা শক্তি স্তর সম্পর্কে ধারণা পাই, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাই। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাই। সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাই, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা শক্তি স্তর সম্পর্কে ধারণা পাই। সো উপশক্তি স্তর এসপিডিএফ উপশক্তি স্তর সম্পর্কে আমরা কিন্তু ধারণা পাই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর মান এন এর উপর নির্ভরশীল। এল এর মান এন এর উপর নির্ভরশীল, তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। সো এল এর মান আমরা জানি, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। সো এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। সো আমরা যদি দেখি যে n এর মান যখন 1, তখন এল এর মান কত হবে? এল এর মান যখন 1, তখন এল এর মান হবে 0 থেকে 1-0, মানে 0 থেকে 0 পর্যন্ত, তার মানে 0। n এর মান যখন 2, তখন এল এর ভ্যালু হবে
জিরো এন এর মান যখন 2 তখন এল এর ভ্যালু হবে 0 থেকে 2 - 1 বা 0 থেকে 1 পর্যন্ত। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0 থেকে 1 পর্যন্ত, মানে 0 আর 1। সো এন এর মান যখন 3 তখন এল এর ভ্যালু হবে 0 থেকে 3 - 1 বা 0 থেকে 2 পর্যন্ত, দ্যাট ইজ 0 1 2। সো এভাবে বাকিগুলো করা যায়। সো এখন এখান থেকে আমরা যদি বলে এই যে এল এর মান 0 এন এর মান 1 এর জন্য আমরা পাচ্ছি 1s, এখানে পাচ্ছি 2s 2p, আর এখানে কি পাচ্ছি তাহলে 3s 3p 3d। সো অ্যাডমিশনের কোশ্চেন সলভের জন্য বা যে টাইপের কোশ্চেন আসে সেটা থেকে আমাদের আসলে যেই মেসেজটা এখান থেকে লাগবে সেটা হচ্ছে যে এল এর মানের উপর যে উপশক্তি স্তরগুলো ডিপেন্ড করতেছে সেটা মেনলি লাগবে। এল এর মান 0 1 2 3, এল এর মান যদি 0 হয় তাহলে সেটা এস উপশক্তি স্তর, এল এর মান যদি 1 হয় তাহলে পি উপশক্তি স্তর, 2 হলে ডি উপশক্তি স্তর এবং 3 হলে এফ উপশক্তি স্তর। সো এখান থেকে কোশ্চেন যেগুলো আসতে পারে যে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান কত হয়? 0 থেকে n-1 পর্যন্ত হয়। আর হচ্ছে এল ইকুয়াল টু 1 মানে কোন শক্তি স্তর? পি উপশক্তি স্তর। এল এর মান 2 মানে কোন শক্তি স্তর? ডি উপশক্তি স্তর। এখন আমাদের কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে বলতে পারে যে এর 7তম ইলেকট্রনের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বের করো। সো এটা আমরা সামনে দেখবো একটু পরেই। সো এর জন্য এটা লাগবে। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে এটুকু লাগবে আপাতত। এরপরে আমরা চলে যাব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস। সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে আমরা জানতে পারি। সো ত্রিমাত্রিক দিকবিন্যাস মানে কি? আমরা দেখছি পি অরবিটাল কিন্তু 3 ভাগে বিভক্ত, পি এক্স পি ওয়াই পি জেড। ডি অরবিটাল 5 ভাবে বিভক্ত, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি অফ জেড স্কোয়ার। সো এই যে বিভক্ত যে 3D ডাইমেনশনে, সো এইটা থেকেই এটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমেই কিন্তু জানতে পারি। সো ফার্স্ট এমসিকিউ যেটা হয় কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর এমসিকিউ ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে জানতে পারি কোন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে? উত্তর হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। সো এখান থেকে তারপর এম এর মান এল এর উপর নির্ভরশীল, এম এর মান এল এর উপর নির্ভরশীল। তার মানে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করতেছে। সো এম এর মান এল এর উপর নির্ভরশীল। এম এর মান কি কোনটা হয়? এম এর মান হয় মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। সো এম এর মান হবে মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। সো আমরা এখন দেখব যে এল এর মানের উপর কিভাবে এম এর মানটা ডিপেন্ড করতেছে। সো এল এর মান যদি হয় 0, আমরা জানি 0 মানে কিন্তু এস উপশক্তি স্তর। আর আমরা এম এর মান কি হবে? -0 থেকে 0 সহ প্লাস 0 পর্যন্ত, দ্যাট মিনস 0ই হবে। এল এর মান যদি হয় 1, আমরা একটু আগে দেখছি এল এর মান 1 মানে হচ্ছে পি উপশক্তি স্তর। সো এল এর মান যদি হয় 1, এম এর মান হবে -1 থেকে 0 সহ +1 পর্যন্ত, দ্যাট ইজ -1 0 +1। এরপর এল এর মান যদি হয় 2, আমরা দেখছি সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর। সো এম এর মান হবে -2 থেকে 0 সহ +2 পর্যন্ত, -2। আর 3 হলে এফ। তো এফ উপশক্তি স্তর সম্পর্কে আমাদের বইতে, এইচএসসির বইতে ডিটেলস নাই। এসপিডিএফ এর যে উপশক্তি স্তর সম্পর্কে ওইগুলো সম্পর্কে ডিটেলস আছে। এফ এর এমনি 7টা উপশক্তি স্তর, 7টা অরবিটাল আছে, যেটা হচ্ছে এইটুক জেনে রাখলেই হচ্ছে। সো এখন এস এর ক্ষেত্রে আসি। এস এর ক্ষেত্রে আমরা দেখলাম এম এর মান 0। এম এর মান 0 মানে এস নিজেই কিন্তু একটা অরবিটাল, ঠিক আছে? এর কোনো সেরকম ত্রিমাত্রিক দিকবিন্যাস নাই। এরপর পির ভ্যালু আমরা দেখতেছি 3টা। তার মানে পির হচ্ছে 3টা অরবিটাল আছে, পি এক্স পি ওয়াই পি জেড। পি এক্স কেন পাইছি? -1 এর জন্য পি এক্স পাইছি, 0 এর জন্য পি ওয়াই পাইছি, +1 এর জন্য পি জেড পাইছি। আবার এল এর মান যখন 2 তখন ডি। সো ডির জন্য এম এর মান 5টা আসতেছে। সো প্রথমটা হচ্ছে ডি এক্স ওয়াই, তারপরটা হচ্ছে ডি ওয়াই জেড, তারপর হচ্ছে ডি জেড এক্স, তারপর হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি অফ জেড স্কোয়ার। সো এই 5টা, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এম এর মান 5টা, তাই অরবিটালও কিন্তু ডি এর 5টা। এম এর মান 3টা, তাই অরবিটালও ডি এর 3টা। আর এম এর মান এস এর ক্ষেত্রে 0, একটাই অরবিটাল, সো এস নিজেই একটা অরবিটাল। সো এখান থেকে আমাদের যে মেসেজটা লাগবে আমাদের কোশ্চেন সলভের জন্য, সেটা হচ্ছে যে
এম এর মান যদি হয় 0 তাহলে সেটা আসলে এস অরবিটাল। এম এর মান যদি হয় -1 0 +1 -1 এর জন্য আমরা দেখলাম px, তারপর 0 এর জন্য দেখলাম py প্লাস, আর +1 এর জন্য দেখলাম pz। আর ডি এর জন্য আমরা যেটা দেখলাম যে আমরা হচ্ছে dxy দেখলাম -2 এর জন্য, সো -2 -1 0 +1 +2, সো এটা হচ্ছে dxy dyz d of zx d of x square minus y square d of z square। সো এই প্যাসেজটা আমাদের লাগবে এখান থেকে আমাদের কোশ্চেন সলভ করার জন্য, টেকনিক্যাল কোশ্চেন সলভ করার জন্য। তাহলে আমরা সহকারে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, এম দ্বারা প্রকাশ করা হয়, ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে ধারণা করা যায়, এম এর মান এল এর উপর নির্ভরশীল, -L থেকে 0 সহ +L পর্যন্ত হয়। তারপর হচ্ছে আমরা দেখলাম পি এর জন্য এম এর মান কয়টা, 3টা, এর জন্য কিন্তু 3টা অরবিটাল হয়েছে পি এর, px py pz। ডি এর জন্য এম এর মান 5টা, এই জন্যই কিন্তু dxy dyz dzx d of x square minus y square d of z square এরকম হয়েছে। সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে এইগুলাই জানতে হবে, একটু পর আমরা যখন কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করব তখন হচ্ছে আমাদের লাগবে। সো এখন আমরা দেখব সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা খুবই ছোট, স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার এস দ্বারা প্রকাশ করা হয়, স্পিনের এস থেকে আসছে। সো স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কি, ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন কিন্তু দুইভাবে ঘুরতে পারে, তাই না? তো ঘুরতে পারে হচ্ছে দুইভাবে, একটা হলো ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো ইলেকট্রন আসলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি বিপরীত দিকে ঘুরতেছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এটার জন্যই আসলে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা দরকার, যে ইলেকট্রন আসলে কোন দিকে ঘুরতেছে। সো আমি যদি বলি যে 1s1, এইখানে ইলেকট্রন কিন্তু বেজোড় অবস্থায় আছে, আর যদি বলি 1s2, এইখানে শেষ ইলেকট্রনটা আর কি। তো যেমন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2, সো এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম ইলেকট্রন, আর এটা হচ্ছে হাইড্রোজেনের দ্বিতীয় ইলেকট্রন। সো প্রথম ইলেকট্রনটা বেজোড় অবস্থায় আছে এবং দ্বিতীয় ইলেকট্রনটা কিন্তু জোড় অবস্থায় আছে। তো বেজোড় অবস্থায় যারা থাকে তারা আসলে ক্লকওয়াইজ ঘুরবে এবং তাদের স্পিনটা হবে একমুখী। বইতে যেটা লেখা আছে স্পিনটা হবে একমুখী এবং ঘড়ির কাঁটার দিক হবে ক্লকওয়াইজ, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর কি, বা ক্লকওয়াইজ ঘুরবে। এবং তার মানে আমাদের এখান থেকে যা জানতে হবে যে যদি বেজোড় হয়, ইলেকট্রন যদি বেজোড় হয় তাহলে ক্লকওয়াইজ ঘুরবে এবং স্পিনটা হবে একমুখী, আর যদি জোড় হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এবং আমাদের স্পিনটা হবে বিপরীতমুখী। ও আরেকটা জিনিস জানতে হবে যে এই ক্ষেত্রে এস এর মান হয় +1/2 আর এই ক্ষেত্রে এস এর মান হয় -1/2। সো এখান থেকে আসলে অল্প একটা মেসেজ জানলেই হচ্ছে যে যদি ইলেকট্রন বেজোড় অবস্থায় থাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে বা ক্লকওয়াইজ ঘুরবে, স্পিন একমুখী হবে, এস এর মান +1/2 হবে। আর যদি জোড় অবস্থায় থাকে ইলেকট্রন, সো সেক্ষেত্রে ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, স্পিনটা বিপরীতমুখী হবে এবং এস এর মান -1 হবে। সো আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম। তো এটা থেকে টেকনিক্যাল কিছু কোশ্চেন আসতে পারে। সো কোয়ান্টাম সংখ্যা 100% ক্লিয়ার করার জন্য এই জন্য আমরা এখন মৌলের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। সো 1 থেকে 30 পর্যন্ত মৌলের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে। তো আমি 4-5টা যদি বুঝাই দিই, বাকি 5-25টা নিজে বাসায় ট্রাই করলেই পারা যাবে। সো 1 থেকে 30 পর্যন্ত মৌলের আমাদের টপিক্সটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলের শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়। কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় 1 থেকে 30 পর্যন্ত মৌলের শেষ ইলেকট্রন, আমরা কার জন্য, শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করব। সো আমরা কোয়ান্টাম সংখ্যার বের করার জন্য আমাদের যে মেসেজগুলো আমরা একটু আগে শিখছি, যে আমরা ফার্স্টে শিখছি যে এল এর মান যদি হয় 0 তাহলে হবে এস উপস্তর, এল এর মান যদি হয় 1 তাহলে পি উপস্তর, এল এর মান যদি হয় 2 তাহলে কিন্তু ডি উপশক্তি স্তর। তারপর আরেকটা মেসেজ আমরা দেখছিলাম যে আমাদের যদি হয় এম এর মান যদি হয় 0 তাহলে এস অরবিটাল, এম এর মান যদি হয় -1 0 +1, এই ক্ষেত্রে আমরা দেখছিলাম -1 এর জন্য px, 0 এর জন্য py আর +1 এর জন্য pz।
আর আমরা যখন দেখছিলাম এম এর মান -2 -1 0 +1 +2, সো এক্ষেত্রে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে dxy dyz dzx d of x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর লাস্টটা হচ্ছে dz স্কয়ার। আর স্পিন একমুখী হয় কখন? যখন ইলেকট্রন বেজোর অবস্থায় থাকে, ইলেকট্রন যখন বেজোর অবস্থায় থাকে, এই যে। আর ইলেকট্রন যখন জোর অবস্থায় থাকে তখন স্পিনটা হয় বিপরীতমুখী। সো এই বেসিকটা কিন্তু আমাদের লাগবে আমরা যখন 1 থেকে 30 পর্যন্ত মৌলের শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান বের করতেছি, বা যার এই কোয়ান্টাম সংখ্যার মান বের করি না কেন, আমাদের এই আইডিয়াটা কিন্তু লাগবে। সো আমরা এখন যদি বের করি, যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। সো হাইড্রোজেনের প্রথম ইলেকট্রন আর শেষ ইলেকট্রন সবই সেম। সো হাইড্রোজেনের শেষ ইলেকট্রনের জন্য আমরা যদি কোয়ান্টাম সংখ্যার মানটা বের করি, তাহলে হাইড্রোজেনের শেষ ইলেকট্রনের জন্য আমরা যদি কোয়ান্টাম সংখ্যার মানটা বের করি, তো হাইড্রোজেনের এই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে? প্রথম শক্তি স্তরে আছে, সো এন এর মান হবে 1। এখন হাইড্রোজেনের এই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে? এই এস কোন উপশক্তি স্তরে আছে? এস এ আছে। আমরা জানি এস এর জন্য এল এর মান কত হয়? 0। এরপরে এ কোথায় আছে? এস এ আছে। এস এর জন্য এম এর মানও কত হয়? 0 হয়। এ কি জোর বাঁধছে নাকি বেজোর অবস্থায় আছে? এ বেজোর অবস্থায় আছে, তাই এস এর মান হবে +1/2। মনে রাখতে হবে আমরা কিন্তু শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতেছি। তো এখন আমরা যদি হিলিয়ামে আসি, হিলিয়ামের শেষ ইলেকট্রন কিন্তু এই যে হিলিয়ামের প্রথম ইলেকট্রন কেমন ছিল? 1s1। দ্বিতীয় ইলেকট্রন কি জোর বাঁধছে, তার মানে দ্বিতীয় ইলেকট্রন কিন্তু জোর অবস্থায় আছে। এখন এই প্রথম শক্তি স্তরে আছে, তাই এন এর মান 1। এস এ আছে, এস এর জন্য আমরা লিখে দিছি এস এর জন্য এল এর মান 0। সো এস এর জন্য এল এর মান হবে 0। তারপর এম এর মানও হবে কত? হবে 0। আর এ কিন্তু জোর বাঁধছে, তাই না? সো জোর বাঁধছে মানে এস এর মান হচ্ছে -1/2। ঠিক আছে, এখন আমি আরেকটা যদি একটু পিতে আছে এমন কিছু যদি দেখাই, আমি যদি অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান বের করার চেষ্টা করি, তাহলে আমাদের যেটা আসবে 1s2 2s2 2p6 3s2 3p1। সো 3p1 এই p অরবিটালকে কিন্তু আমরা সবসময় ভেঙে দিব 3px1। সো আমরা কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করতেছি। সো অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রন কোথায় আছে? অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রন এইখানে আছে। এখন এই 3px1 এ আছে, তাহলে ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে? তৃতীয় শক্তি স্তরে আছে। তৃতীয় শক্তি স্তরের জন্য এন এর মান হবে 3। এরপরে ইলেকট্রন কিন্তু পিতে আছে, রাইট? সো পির জন্য আমরা দেখছি এল এর মান কত হবে? 1 হবে। px, এখন px এ আছে, px এর জন্য m এর মান কত হয়? -1। আর আমাদের যে শেষ এই যে ইলেকট্রনটা, এটা কিন্তু বেজোর অবস্থায় আছে, রাইট? সো যেহেতু বেজোর অবস্থায় আছে, সেহেতু এদের স্পিনটা হবে +1/2। সো আমরা যদি আর একটু সামনে একটু কমপ্লেক্সের দিকে যাই, সো যদি ক্লোরিন করি, ক্লোরিন 17। সো ক্লোরিন 17 এর ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p5, রাইট? সো আমরা কিন্তু কি করতেছি? শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতেছি। সো শেষ ইলেকট্রনের জন্য যদি বের করি, তাহলে 3px 3py 3pz। সো শেষ ইলেকট্রন আমরা হুন্ডের নীতি জানি, যে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন কিভাবে যায়। এখানে যাবে প্রথম ইলেকট্রন, এখানে যাবে দ্বিতীয় ইলেকট্রন, এখানে যাবে তৃতীয় ইলেকট্রন, চতুর্থ ইলেকট্রন এইখানে যায় জোর বাঁধবে, পঞ্চম ইলেকট্রন এইখানে জোর বাঁধবে, তার মানে পঞ্চম ইলেকট্রন আসলে আছে এইখানে, পঞ্চম বা শেষ ইলেকট্রন আর কি। সো পঞ্চম বা শেষ ইলেকট্রন আছে হচ্ছে এইখানে। আর যেহেতু এইখানে আছে, সো আমাদের এর জন্য কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। কেন? কারণ আমরা শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করতেছি। সো এর জন্য এন এর মান কত? 3। পিতে আছে, রাইট? পির জন্য এল এর মান কত? 1। পিওয়াইতে আছে, পিওয়াই এর জন্য এম এর মান কত? 0। আর এটা কিন্তু জোর বাঁধছে, রাইট? শেষ ইলেকট্রনটা জোর বাঁধছে, সো এস এর মান হবে -1/2। সো আমরা এখন আর যদি ডি দেখি, ডি অরবিটালের জন্য আমরা কিভাবে কোয়ান্টাম সংখ্যা বের করব? সো আমরা ডি আছে এমন একটা মৌল দেখি। আচ্ছা, আমরা যদি টাইটানিয়াম, আমরা জানি যে টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 22। সো টাইটানিয়ামের জন্য যদি করি ইলেকট্রন বিন্যাস, তো টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2।
সো আমরা কি করব, টাইটানিয়ামের শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান বের করব। সো আমরা কি করব, সবসময় এগুলোকে ভেঙে দিতে হয় 3dxy 3dyz, রাইট। সো টাইটানিয়ামের শেষ ইলেকট্রন কোথায় গেছে, এই যে এইখানে একটা যাবে, এইখানে শেষ ইলেকট্রনটা কোথায় যাবে, শেষ ইলেকট্রন কিন্তু এইখানে যাবে। সো 3dyz এ আছে, 3dyz এর জন্য NLMS এর ভ্যালুটা আমরা বের করব। সো 3dyz এর জন্য এই তৃতীয় শক্তি স্তরে আছে, তাই না, তৃতীয় শক্তি স্তরে আছে। সো n এর মান হবে 3, তে আছে, d এর জন্য l এর মান কত হবে, 2 হবে। dyz এ আছে, dyz এর জন্য m এর মান কত হবে, -1 হবে। আর ইলেকট্রনটা তো বিজোড় অবস্থায় আছে, যেহেতু ইলেকট্রনটা বিজোড় অবস্থায় আছে সেহেতু s এর মান হবে +1/2। সো আশা করি এতটুকু বুঝলে এই বাকি যে মৌলগুলো আছে 1 থেকে 30 পর্যন্ত মৌল, তার কোয়ান্টাম সংখ্যা আমরা যে কোনো কিছুই বের করতে পারবো। আর এখন আমাদের যে সবসময় যে শেষ ইলেকট্রনের জন্যই কোয়ান্টাম সংখ্যা বের করতে দিবে এমন কিন্তু না, আমাদের যে কোনো ইলেকট্রনের জন্যই কোয়ান্টাম সংখ্যা বের করতে দিতে পারে, বা এই বেসিকটা আমাদের খুবই লাগবে, যেটা দিয়ে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কোয়ান্টাম সংখ্যা। সো আমরা যদি বলি ক্লোরিনের, নেক্সট কোশ্চেন, ক্লোরিনের আমরা এখন আর শেষ শক্তি স্তরের জন্য বের করব না, আমরা অন্য একটা বের করে দেখি যে ক্লোরিনের 11, 14, 17তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। ক্লোরিনের 11, 14, 17তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। সো আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কী করব, আমাদের ফার্স্টে 11তম ইলেকট্রনের জন্য বলছে, রাইট। সো 11তম ইলেকট্রনের জন্য যখন আমাদের কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলছে, আমরা আসলে ইলেকট্রন বিন্যাস ওইভাবেই করতে করতে যাব। আমাদের কি 11তম ইলেকট্রন লাগবে, সো 11তম ইলেকট্রন এখানে এসে পেলাম, সো এইখানে এসে পেলাম, তাহলে এইখানে আছে আমাদের 11তম ইলেকট্রন। এখন 11তম ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, তৃতীয় শক্তি স্তরে আছে, তাই n এর মান 3, s এ আছে, s এর জন্য l এর মান 0, s এর জন্য আমরা জানি m এর মানও কিন্তু 0 হয়, আর বেজোড় অবস্থায় আছে, সো স্পিনটা কিন্তু +1/2। এখন আমরা যদি ক্লোরিনের 14তম ইলেকট্রনের জন্য বের করি, 14তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলছে। সো 1s2 2s2 2p6, এখানে আমাদের আসবে হচ্ছে 3s2 3p2, আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু করব। যেমন এখানে কত, 4 6 10 12 14, সো আমাদের 14তম ইলেকট্রন পেয়ে গেছি। 14তম ইলেকট্রন কী অবস্থায় আছে ভেঙে দিব, 3px 3py, এই হচ্ছে আমার 13তম ইলেকট্রন, এই হলো 14তম ইলেকট্রন, তার মানে 14তম ইলেকট্রন আছে এইখানে। এখন এখানের জন্য n এর মান কত, তৃতীয় শক্তি স্তরে আছে, তাই n এর মান 3, পিতে আছে, পির জন্য l এর মান কত 1, pyতে আছে, py এর জন্য m এর মান কত 0, আর বেজোড় অবস্থায় আছে, যেহেতু বেজোড় অবস্থায় আছে সেহেতু s এর মান হবে +1/2। এখন একইভাবে আমরা যদি 17তম ইলেকট্রনের মান বের করতে বলে, 17তম ইলেকট্রনের জন্য যদি বের করতে বলে, 17তম ইলেকট্রনের জন্য কিভাবে হবে, তাহলে আমরা এখন আরও আগাবো। আমাদের 4 6 10 12, আর এই হলো 17, 3p5। তো 3p5 কীভাবে ভাঙা যায়, 3px 3py 3pz। তো 17তম ইলেকট্রন কোথায়, কীভাবে, 17তম ইলেকট্রন যেভাবে থাকবে, যেই হলো 1 2 3, চতুর্থ ইলেকট্রন কোথায় যাবে, এইখানে যাবে, আর পঞ্চম ইলেকট্রন বা শেষ ইলেকট্রন বা 17তম ইলেকট্রন যাবে এইখানে। সো এইটাই হচ্ছে আমাদের সেই অবস্থান বা আমাদের 17তম ইলেকট্রন। সো 17তম ইলেকট্রন কী অবস্থায় আছে, এখানে তৃতীয় শক্তি স্তরে আছে, তাই n এর মান 3, পিতে আছে, পির জন্য l এর মান কত 1, পির জন্য l এর মান 1, pyতে আছে, py এর জন্য m এর মান 0, এবং যেহেতু জোর বাঁধছে, জোর বাঁধলে s এর মান হবে -1/2। সো এইভাবেই কিন্তু আমরা যে কোনো পরমাণুর যে কোনো ইলেকট্রনের যততম ইলেকট্রনই বলুক না কেন আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারবো। আর এই বেসিকটা যদি কারো ক্লিয়ার থাকে, সে বুয়েট বা ঢাকা ভার্সিটি, কুয়েট হোক, রুয়েট হোক, চুয়েট হোক বা জিএসটি হোক, যে কোনো পরীক্ষার জন্য কোয়ান্টাম সংখ্যা থেকে যেই কোশ্চেনে আসুক না কেন সলভ করতে পারবে। সো আমরা তখন দেখলাম যে কোয়ান্টাম সংখ্যার আসলে বেসিকটা কী, কীভাবে কাজ করে। তো আমরা এখন কিছু সূত্র দেখব, যে সূত্রগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে এবং বেসিক ক্লিয়ার করার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা সূত্র পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো ভর্তি পরীক্ষায় প্রতি বছর এসে থাকে। সো আমরা একটু সূত্রগুলো লিখব। সো 1 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে
সো 1 নাম্বার সূত্র হচ্ছে যে কোনো উপশক্তি স্তরে যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা ইকুয়াল টু 1 নাম্বার সূত্র যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা ইকুয়াল টু 2l + 1 যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা ইকুয়াল টু 2l + 1 সো যে কোনো উপশক্তি স্তরে এল এর মান 0 মানে এস উপশক্তি স্তর সো আমরা যদি দেখতে চাই এই উপশক্তি স্তরে অরবিটাল কয়টা এল এর মান 0 বসাই তাহলে আমরা পাবো 1 আমরা জানি এস অরবিটালে একটাই অরবিটাল সেটা এস নিচেই এখন আমি যদি বলি এল এর মান 1 এই ক্ষেত্রে অরবিটাল কয়টা এস এল এর মান যদি হয় 1 তাহলে সে হচ্ছে পি উপশক্তি স্তরে আছে তো পির জন্য এখানে আমরা অরবিটাল সংখ্যা পাবো 3টা তার মানে পির অরবিটাল কিন্তু 3টা এবং আমরা দেখছি পিইউএক্স পিওয়াই পিজেড সো এটাই হচ্ছে সূত্র যে কোনো একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় এরপর আমরা দ্বিতীয় সূত্রটা দেখব সেটা হচ্ছে কোনো উপশক্তি স্তরে 2 নাম্বার সূত্র হচ্ছে যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2 × 2l + 1 যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2 × 2l + 1 যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2 × 2l + 1 আমরা জানি এস এর জন্য এল এর মান কত হয় এস এর জন্য এল এর মান হয় 0 তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা হবে 2 × 0 + 1 মানে 2টা আমরা জানি এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে 2টা পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি আমরা বের করি এল এর মান 1 সো 2 × 1 + 1 তো 6টা আমরা জানি পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে 6টা আর এভাবে ডিতে আসবে 10টা এবং এফে আসবে 14টা সো যে কোনো উপশক্তি স্তরে আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি 3 নম্বরে আমরা যেটা দেখব যে কোনো শক্তি স্তরে এটা তো ফার্স্টেও পড়াইছি এখানে একসাথে লিখে দিলাম যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2n² পড়াইছিলাম যে n এর মান যদি প্রথম হয় 1 হয় তাহলে 2 × 1² মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা n এর মান যদি হয় 3 হয় তাহলে 2 × 3² আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টা সো 3 নম্বর সূত্রটা কার সূত্র শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আর এগুলো হচ্ছে কার সূত্র উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা এবং উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র সো এখন আমরা শিখবো আসলে 4 নাম্বার সূত্র সো 4 নাম্বার সূত্রটা হচ্ছে যে কোনো প্রধান কোয়ান্টাম সংখ্যা n হলে কোনো প্রধান কোয়ান্টাম সংখ্যা n হলে অরবিটাল সংখ্যা হবে n²। 4 নাম্বার সূত্র হচ্ছে কোনো প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি হয় n তাহলে অরবিটাল সংখ্যা হবে টোটাল n²। সো কেমন যদি n এর মান হয় 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা n মানে প্রথম শক্তি স্তর এর অরবিটাল কয়টা হবে একটা n এর মান যদি হয় 2 এর অরবিটাল কয়টা হবে 2a² মানে 4টা তো এখন দেখি আমরা কিভাবে 1 এর জন্য শুধু 1s কিন্তু হয় 2 এর জন্য কি হয় 2s হয় 2p হয় s এ ইলেকট্রন s এখানে অরবিটাল তো একটাই আর p টোটাল অরবিটাল কয়টা 3টা px py pz এভাবেই কিন্তু আমাদের হয়েছে 4 ঠিক আছে সো কোনো প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি হয় n তাহলে আমাদের মোট অরবিটাল সংখ্যা হবে n²। সো আমরা কোয়ান্টাম সংখ্যা শেষ করলাম এরপরে আমরা শিখব সেটা হচ্ছে টাইপ 4 ইলেকট্রন বিন্যাসের নীতি তো ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি ফলো করে ইলেকট্রন বিন্যাসের কয়েকটা নীতি আছে সো সেই নীতিগুলোর মধ্যে ফার্স্ট নীতি হচ্ছে n+l নীতি সো n+l নীতি কি n+l নীতির সাহায্যে অরবিটালের শক্তি মাপা হয় সো অরবিটালের শক্তি বের করার সূত্র হচ্ছে n+l সো কোন একটা অরবিটাল যদি বলি 4s আর 3d সে শক্তি কিভাবে বের করব n এর মান কত 4 আর s এর জন্য l এর মান হলো 0 তাহলে 4s অরবিটালের শক্তি হবে 4 আর 3d n এর মান 3 আর d এর জন্য l এর মান 2
আমরা জানি একটু আগে পড়ে আসছি। তাহলে এই ক্ষেত্রে 3d অরবিটালের শক্তি হবে 5। তাহলে আমরা দেখতেছি যে 4s অরবিটালের শক্তি 3dর চেয়ে কম। এই জন্যই আমাদের কিন্তু একটা কোশ্চেন ছিল যে ইলেকট্রন 3dতে না যেয়ে 4s-এ কেন যায়, কারণ 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের তুলনায় কম। আচ্ছা, এখন যদি এমন কেস হয় যদি আমাদের বলে যে 3p আর 4s এদের মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম। সো এই ক্ষেত্রে আমরা n+l নীতি অনুসারে যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে দুইটারই কিন্তু শক্তি সমান হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমরা কাকে বড় বলবো কাকে ছোট বলবো। সো n+l নীতি অনুসারে যদি কোনো অরবিটালে দুইটারই শক্তি সমান হয়ে যায় তখন যার n এর মান কম তার শক্তি কম হবে, যার n এর মান কম তার শক্তি কম। সো এই ক্ষেত্রে n এর মান 3p-র কম, তাই 3p-র শক্তি 4s-এর শক্তি থেকে কম হবে। তো এটাই আসলে n+l নীতি। আসলে এই নীতিটার মেইন নাম আউফবাউ নীতি, বাট আমাদের হচ্ছে এর মেইন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে n+l-এর যে রুলসটা, এই রুলসটা লাগে। সো এখান থেকে কোশ্চেন আসতে পারে এমসিকিউ যে হচ্ছে কোন শক্তির 4টা অরবিটাল দিয়ে বলতে পারে যে কার শক্তি বেশি কার শক্তি কম, এরকম শক্তি অনুসারে সাজাও। আর কেমিস্ট্রিতে আমরা জানি যে অধিকাংশ কোশ্চেনই কিন্তু হচ্ছে মানে এমসিকিউর কোশ্চেনই সিকিউতে দেয়। সো দেখা যাচ্ছে যে রিটেন কোশ্চেনও যখন হবে, রিটেন কোশ্চেন কিন্তু হচ্ছে এমন দিতে পারে যে একটা রিটেন কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেন দিল, যে প্রথম কোশ্চেনে বললো যে 3d 4p 5s এই ইলেকট্রনগুলো এই অরবিটালগুলোকে সাজাও হচ্ছে শক্তি অনুসারে। 2 নম্বরে দেখা যাচ্ছে কোনো একটা ইলেকট্রন দিয়ে দিল, যেমন ক্লোরিন দিয়ে দিল, বললো ক্লোরিনের 7তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান বের করো। সো এগুলো এমসিকিউ 50% কোশ্চেনই দেখা যায় যে এমসিকিউ টাইপ কোশ্চেনই কিন্তু রিটেনেও দেওয়া যায়। সো কেমিস্ট্রির ক্ষেত্রে রিটেনে আর এমসিকিউতে 50% কোশ্চেন সেমই হয়। সো এখন আমরা দেখব যে 2 নাম্বার যে নীতি সেটা হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে আসতে পারে, টাইপের কোশ্চেন আসে যে টিকা লিখো। টিকা লিখো মানে কোনো একটা টপিক সম্পর্কে লিখতে হয়। সো সেই ক্ষেত্রে পলির বর্জন নীতি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস। সো যেটুকু আমি লেখা দিচ্ছি এটুকু লিখলেই হবে। সো পলির বর্জন নীতি কি? কোনো একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। কোনো একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। যেমন আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কিন্তু পাবো 1s2। এখন হিলিয়ামের 2টা ইলেকট্রন, প্রথম ইলেকট্রন আর দ্বিতীয় ইলেকট্রন। সো প্রথম ইলেকট্রনের জন্য আমরা যদি NLMS এর ভ্যালু বের করি, সো প্রথম ইলেকট্রন কী অবস্থায় থাকে? এই অবস্থায় থাকে, রাইট? সো আমাদের তো এখন কোয়ান্টাম সংখ্যা খুব ইজি হয়ে গেছে। সো 1s1, n এর মান 1, s-এ আছে তাই l এর মান 0, s-এ থাকলে m এর মানও 0, আর যেহেতু বেজোর আছে তাই +1/2। দ্বিতীয় ইলেকট্রনের জন্য যদি করি, দ্বিতীয় ইলেকট্রন কিন্তু জোর বাঁধে না। তো এর ক্ষেত্রে যেহেতু জোর বাঁধছে, সো n এর মান 1, l এর মান তো s এর জন্য 0, এটা 0। এই যেহেতু জোর বাঁধছে সেহেতু s এর মান হবে -1/2। তো আমরা হিলিয়ামের ক্ষেত্রে দেখতেছি যে 2টা ইলেকট্রনের জন্য n এর মান, l এর মান, m এর মান কিন্তু সেমই ছিল, কিন্তু s এর মান চেঞ্জ হয়েছে। সো যে কোনো দুটি ইলেকট্রনের জন্য একটা না একটা অবশ্যই চেঞ্জ হবে, একাধিকও চেঞ্জ হইতে পারে। এটাই হচ্ছে পলির বর্জন নীতি, যে কোনো একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। ওকে, সো আর হুন্ডের নীতি তো আমরা সবাই জানি, তো একটু লিখে নিই হুন্ডের নীতি। সো হুন্ডের নীতি যেটা বলে, এই যে আমরা যেটা ইলেকট্রন বিন্যাস যে করি 3d5 এর ক্ষেত্রে যদি বলি, 3d5 এর ক্ষেত্রে কি হয়, আমি যদি এদেরকে ভেঙে দেই 3dxy 3dyz 3dzx
3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3d z স্কোয়ার। সো আমরা যদি দেখি যে ইলেকট্রন কিন্তু ফার্স্টেই দিতে দুইটা চলে যাবে না, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে। এখন আমি যদি বলি 3d 6 তখন এখানে এসে জোর বাঁধবে। তার মানে কি ইলেকট্রন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকতে চায়, যখন দেখে যে আর বেজোড় অবস্থায় থাকা পসিবল না তখন জোর বাঁধে। সো হুন্ডের নীতি কি, ইলেকট্রন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকতে চায়, এটাই ঠিক আছে। সো হিন্ডের নীতি হচ্ছে এইটুকুই। তো এখন আমরা দেখব অর্ধপূর্ণ এবং পূর্ণপূর্ণ নীতি। অর্ধপূর্ণ ও পূর্ণপূর্ণ নীতি, অর্ধপূর্ণ এবং পূর্ণপূর্ণ নীতি। তো অর্ধপূর্ণ নীতি আমরা সাধারণত সবাই 9, 10 এটা ছিল, তো এখন নতুন কিছু মৌল আছে যেগুলো আসলে শিখতে হবে। সো অর্ধপূর্ণ নীতি মানে কারা? অর্ধপূর্ণ নীতি মানে সেটা হচ্ছে কপার, যে কপার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, সরি কপার না, এটা হচ্ছে ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24, এটা হচ্ছে 3d4। সো ক্রোমিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা এমন, কিন্তু এরা যেহেতু অর্ধপূর্ণ নীতি মানে, অর্ধপূর্ণ নীতি মানে কি, যে এই যে ডি এতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা, 10টা, এটা হলো পূর্ণ আর এটা হলো অর্ধ। সো এই হাফ বা ফুল অবস্থায় এরা স্টেবল থাকে বেশি। সো স্টেবল থাকার কারণে এরা সবসময় কি চায়, যে যেহেতু এখানে একটা ইলেকট্রন আদান প্রদান সম্ভব 4s1 আর 3d5, সো এরা কি হয়, অর্ধপূর্ণ নীতি মানে। সো এটা আসলে আমাদের আগে ছিল, বাট আমাদের এখন অ্যাডমিশনে যেটা বেশি আসে সেটা হলো মলিবডেনাম 42, যে মলিবডেনাম 42 এটাও কিন্তু আমাদের হচ্ছে ওই অর্ধপূর্ণ নীতি মানে। আচ্ছা আমরা তো 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ করি, বাট আমাদের অ্যাডমিশনে কিন্তু 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা জানলে হবে না। কিছু কিছু মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা আমাদের জানা লাগবে, এখানে লিখে দেই, যেমন আর্সেনিক 33, এটা আমাদের জানা লাগবে। ব্রোমিন 34 জানা লাগবে। তারপরে যে কেবল যেটা আমরা জানলাম যে মলিবডেনামের পারমাণবিক সংখ্যা 42, এটা জানা লাগবে। সিলভারের পারমাণবিক সংখ্যা 47, এটাও কিন্তু জানা লাগবে। আর আয়োডিন 53 জানতে হবে, আর গোল্ড 79 এটাও জানতে হবে। এর কিছু কিছুর বড় জানতে হবে, এটা তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে লাগে, তখনও লিখে দিব। সো মলিবডেনাম 42, সো মলিবডেনাম 42 এরাও কিন্তু অর্ধপূর্ণ নীতি মানে। সো মলিবডেনাম 42 আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, সো প্রথমটুক আমি আর লিখলাম না, যে এই যে এইটুক কিসের ইলেকট্রন বিন্যাসের সমান, এইটুক হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাসের সমান। সো আমরা যদি আরও ডিটেলসে লিখে দিই যে ক্রিপ্টন মানে কত, 36। সো ক্রিপ্টন এই যে এই ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল, সো এখানে ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত, 36, তার মানে 36 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। আর এই হচ্ছে 4d4 আর 5s2। সো এখন আমরা যদি হচ্ছে এটা যেহেতু অর্ধপূর্ণ নীতি মানে, সো এরা কি হয়, যে যেহেতু এখানে একটা ইলেকট্রন আদান প্রদান করা যাচ্ছে, তাই 5sটা 1 হয়ে যায় আর 4dটা 5 হয়ে যায়। এই হলো অর্ধপূর্ণ নীতি মানে। তাহলে অর্ধপূর্ণ নীতি কারা কারা মানে, মলিবডেনাম এবং ক্রোমিয়াম। একইভাবে পূর্ণপূর্ণ নীতি মানে কারা, পূর্ণপূর্ণ নীতি মানে কি, ইলেকট্রন এই যে ডিতে 10টা যদি থাকার সুযোগ থাকে 10টা থাকবে। যেমন কপার পূর্ণপূর্ণ নীতি মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। এই যে এইখানে কি একটা ইলেকট্রন আদান প্রদানের সুযোগ আছে। সো যেহেতু একটা ইলেকট্রন আদান প্রদানের সুযোগ আছে, সো এইখানে 10টা চলে যাবে। সো এটাই হলো পূর্ণপূর্ণ নীতি। আরও 2টা মৌল আছে যারা আসলে পূর্ণপূর্ণ নীতি মানে, তারা হচ্ছে সিলভার এবং গোল্ড। এরাও পূর্ণপূর্ণ নীতি মানে, এদের ইলেকট্রন বিন্যাসও দেখে নিতে হবে। এইগুলো ঢাকা ভার্সিটিতে বা বুয়েটের রিটেনেও কিন্তু আসতে পারে, বা এমসিকিউতে আসতে পারে, যে নিজের কোন মৌলটি অর্ধপূর্ণ নীতি মানে, কোন মৌলটি পূর্ণপূর্ণ নীতি মানে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আর যে বাকি পার্ট আছে আমরা নেক্সট লেকচার আলোচনা করব। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।